আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমরা আরো সুন্দর সুন্দর অনেক অসাধারণ গল্প নিয়ে আসব। আর গাইস, এখনই ভিডিওতে লাইক করে দেন, কমেন্ট করে দেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। একদিন হ্যাপি আর আমি পান করতেছিলাম, হঠাৎ হ্যাপি বসে পড়ে। আমি আর আন্টি ওকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি অবাক হয়ে যাই। ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম, প্লিজ ডাক্তার, হ্যাপির কি হয়েছে বলুন। ডাক্তার তখন বলল, আপনি পেশেন্টের কি হন? সাজিদ তখন বলল, আমি ওর ফ্রেন্ড আর উনি ওর মা। ডাক্তার তখন বলল, দেখুন, খুব একটা সুখবর নেই, আল্লাহ ভালোই জানেন, তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে না। এটাই আমার মনে হলো, কারণ ওনার ক্যান্সার হয়েছে। তবে বাকিটা আল্লাহর হাতে, যদি আপনারা ভালো কোনো চিকিৎসা করতে পারেন, যদি আল্লাহ তাআলা চায় তাহলে ভালোও হতে পারে। ডাক্তারের কথাগুলো শুনে আমি মাঠে দপ করে বসে পড়লাম, আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল। তারপর ডাক্তার আন্টিকে একটা কেবিনে ভর্তি করে নিল। একটু পরে ডাক্তার আমাকে ডাকলো আর বলল, ও পজিটিভ রক্তের দরকার। তারপর সাজিদ বলল, আচ্ছা, তাহলে আমার রক্তের গ্রুপটা আপনি চেক করে দেখতে পারেন, যদি আমার রক্তের গ্রুপ ও পজিটিভ হয় তাহলে আমিই দিব। ডাক্তার তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চলুন। এরপর আমি ডাক্তারের সাথে গেলাম ভিতরে যাওয়ার পর আমার থেকে রক্ত নিল পরীক্ষা করার জন্য। আর আমাকে একটা নার্স বলল, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, তারপর আপনাকে জানানো হবে। তাই আমি বাইরে অপেক্ষা করছি রিপোর্টের জন্য। তারপর ওই ডাক্তার এসে বলল, আপনার তো বি পজিটিভ, তাহলে এখন কি করবেন? আমি তখন বললাম, আচ্ছা, আপনাদের এই হসপিটালে কি কোনো রক্ত নেই? যদি আপনি একটু খবর নিয়ে দেখতেন তাহলে ভালো হতো। তারপর ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি, আর আপনিও একটু খেয়াল করে দেখবেন কোথাও পান কিনা। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো অবশ্যই খবর নিব, আর আমি দেখছি কোথাও পাই কিনা। তারপর ওই ডাক্তার সেখান থেকে চলে গেল। তারপর আমি বেরিয়ে পড়লাম ব্লাডের সন্ধানে, কিন্তু কোথাও পেলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি, তাছাড়া আমার কোনো এখন বন্ধু বান্ধবের সাথে কথা হয় না, না হয় ওদের থেকে হলেও ম্যানেজ করে নিতাম। আর আমি তো এখানে অচেনা একটা জায়গায়, আমাকে তেমন কেউই চেনে না, আর আমারও তেমন কারোর সাথে পরিচয় নেই। এসব কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। যারা আমার জীবন দিল, বিপদের দিনে আমার পাশে থাকলো, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। আমার এখন একটা কথা খুব মনে পড়ছে, যেদিন আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি, ক্ষুধার জ্বালায় পানি খেয়েছি, এই মানুষগুলোই তো আমার পাশে ছিল। আজ তাদের এত বড় বিপদে আমি কিছুই করতে পারছি না, কিন্তু আমার ওনাদের জন্য কিছু না কিছু করতেই হবে, কারণ আমার যেমন ওনারা ছাড়া কেউ নেই। আমার ফ্যামিলি বলতে ওনারা, আমাকে যেই করে হোক আমাকে রক্তের ব্যবস্থা করতেই হবে। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় কারোর কণ্ঠে থমকে গেলাম, আর পিছন থেকে একটাই শুধু ডাক শুনলাম, সাজিদ তুই এখানে? পেছন ফিরে তাকিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ও মেঘলা ছিল। মানে হচ্ছে আমার খালাতো বোন মেঘলা। আগের থেকে কেমন জানি দেখতে পাল্টে গিয়েছে, কারণ অনেকদিন পর তাকে দেখলাম, হয়তোবা এই জন্য এমনটা লাগছে। কিন্তু আমি ওকে দেখে আমার মনের ভিতর শুধু ঘৃণাই আসছে। যে মানুষটার জন্য আমার জীবনের আজ এই অবস্থা, ধরতে গেলেই আমার সবকিছুই বদলে গিয়েছে। মেঘলা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে, কথা বলছিস না কেন? আমি ওকে কিছু বলতে চাই না, কারণ আমি ওর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না, তাই চলে আসতে লাগলাম। এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরলো, আর আমাকে বলতে লাগলো, সাজিদ তুই কই ছিলি? অনেক কিছু বদলে গিয়েছে এই বছরগুলায়, অনেক কিছু বলার আছে তোকে। তখন আমি রাগ নিয়ে আমার হাত ছাড়াতে ঝাঁকি দিলাম, আর মেঘলাকে তখন বললাম, কোন সাহসে একজন নেশাখোরের হাত ধরেছিস? এক ঝাটকায় মেঘলার হাত থেকে ছাড়িয়ে নিলাম আমার হাতটা। তারপর মেঘলার সামনে থেকে চলে আসলাম। তারপর আমি সোজা চলে গেলাম হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে গেলাম, কারণ আমি কোথাও রক্ত পাইনি। ডাক্তার বলেছিল উনিও চেষ্টা করবে, দেখি উনি পেয়েছে কিনা। যেই না আমি ডাক্তারের কাছে যাব, পেছন থেকে ডাক্তার হাজির। ডাক্তার আমায় দেখে বলল, ব্লাড ম্যানেজ হয়ে গিয়েছে। আমি এই কথাটা শুনে কি পরিমাণ খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ডাক্তারকে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যদি আজকে আমাদের উপকার না করতেন তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে। ডাক্তার তখন বলল, আরে না, এমন করে বলবেন না, আসলে আল্লাহ তাআলা হয়তো কপালে ভালো কিছু রেখেছে, এই জন্যই পেয়েছি। আর তাছাড়া আমি তো ডাক্তার, আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবাই যদি না করতে পারি তাহলে আমি কেমন ডাক্তার? তারপর আমি ডাক্তারের সাথে কথা শেষ করে চলে গেলাম আন্টির কাছে। রাতে আন্টির জ্ঞান ফিরল, আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। দেখতে পেলাম আন্টি খুব চিন্তা করছে, আর আন্টিকে তখন বললাম, আন্টি আপনি চিন্তা করবেন না, আল্লাহ নিশ্চয় আমাদের কাছ থেকে এমনভাবে হ্যাপিকে নিয়ে যাবে না। তখন আন্টি আমাকে ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল, কারণ হ্যাপির এখনো জ্ঞান ফেরেনি।
আন্টি শুধু পাগলামো করছিল। হ্যাপির এমন অবস্থা দেখে আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি সেটা কাউকে বোঝাতে পারছি না। আন্টির সামনে আমি প্রকাশ করতে পারছি না। তার কারণ হচ্ছে, আমি যদি আন্টির সামনে এভাবে কান্না করি তাহলে আন্টিও ভেতর থেকে ভেঙে পড়বে। তারপর আন্টির কাছ থেকে আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে বললাম আমি একবার হ্যাপিকে দেখতে চাই, কারণ ওকে দেখার জন্য আমার ভেতরটা কেমন জানি ধুপ ধুপ করছিল। কারণ যার সাথে আমি সারাক্ষণ সময় কাটাই সেই মানুষটার আজ এই অবস্থা, আমি তা কিছুতে মানতে পারছি না। তারপর আমি ডাক্তারকে অনেক বোঝানোর পরে আমি হ্যাপির কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি মেয়েটা কি সুন্দর করে শুয়ে আছে। যে মেয়েটা হাসি খুশি ভাবে থাকতো, আজ তার এই অবস্থা। ওকে দেখে আমার ভেতরটা কেমন জানি করে উঠলো। ওকে দেখে ভাবতে লাগলাম, প্রথমে কতই না ঝগড়া হলো, তারপর এই মেয়েটা আমার জীবনটা পুরোটা চেঞ্জ করে দিল। তার কারণ হচ্ছে আমার পড়াশোনা, আমার যাবতীয় যেই জিনিসটাই হোক না কেন আমার পাশে সবসময় ও ছিল। সত্যি বলতে মেয়েটা মনের দিক দিয়ে অনেক ভালো। তারপর আমি ওর কাছে গিয়ে ওর হাতটা ধরলাম, আর আমি তাকে বলতে লাগলাম, আমাকে বাঁচতে শিখিয়ে নিজেই চলে যাচ্ছিস, এত স্বার্থপর তো তুই ছিলি না। তুই না বলেছিলি সবসময় আমার পাশে থাকবি, আমার ভালো সময় খারাপ সময় তুই আমার সাথে থাকবি, তাহলে তুই কেন এমনটা করছিস? এসব কথা বলতে বলতে কখন যে আমার চোখ দিয়ে পানি চলে আসলো তা আমি নিজেও জানি না। তারপর আমার চোখ থেকে পড়া নোনা জলগুলো যেন আজ সাক্ষী হয়ে রইল, হ্যাপিকে ছাড়া সাজিতে লাস্টে এগোনো অনেকটাই অসম্ভব। আমি ওর দিকে তাকিয়ে শুধু এই কথাগুলো ভাবছিলাম। যে মেয়েটার পাশে থাকলে ও কথা বলার জন্য পাগল করে ফেলতো, আজ ও নিস্তব্ধ হয়ে শুয়ে আছে, কিছুই বলতে পারছে না। তারপর আমি এসব কিছু আর সহ্য করতে না পেরে কেবিন থেকে বের হয়ে চলে আসলাম। চলে গেলাম আন্টির কাছে, কারণ আন্টি এখন পর্যন্ত কিছুই খায়নি, আর উনি যদি না খায় ওনার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। গিয়ে দেখি আন্টি ওইখানে শুয়ে আছে, তাই ভাবলাম আন্টির জন্য আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তাই আমি সেখান থেকে বের হয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার নিলাম। আমি কিছুই খাইনি, কারণ আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি না খেলেও আন্টিকে তো খেতে হবে। তাই আমি বেশি দেরি না করে যখনই টাকা দিতে গেলাম, ঠিক তখনই পেছন থেকে একটা ডাক আসলো, কিরে সাজিদ তুই এখানে? আমি আমার নামটি শুনে অবাক হয়ে যাই, কারণ এই নামে তো আমাকে এখানে কেউ চেনে না, আমার কলেজের কিছু বন্ধুরা ছাড়া। পিছন ফিরে দেখি আমার একটা বন্ধু। আসলে ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল এসএসসি পরীক্ষার সময়। পরীক্ষার হলে আমার পাশের সিটে ও বসেছিল, সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু। আজ এত বছর পর আমার ওর সাথে দেখা। তারপর আমি রাকিবকে বললাম আমি তো এখানেই থাকি। রাকিব তখন বলল, তা ভালো কথা, তুই কখন এলি এখানে? সাজিদ বলল, অনেক বছর হয়ে গিয়েছে, তো তুই কেমন আছিস? রাকিব বলল, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই এখন কোথায় যাবি? সাজিদ তখন বলল, আসলে আমি অনেক বড় একটা বিপদে আছি। রাকিব বলল, কি বিপদ? তারপর আমি রাকিবকে পুরো ঘটনাটা খুলে বলি। সব কথাই বললাম, কিন্তু আমার অতীত ছাড়া, কারণ আমার অতীত আমি কখনোই মনে করতে চাই না। রাকিব তখন বলল, ও তাহলে এই ব্যাপার? তবে বন্ধু তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। আমার একটা মামা আছে, উনি আমার ক্যান্সারের রোগীদের চিকিৎসা করে। এই কথা শুনে আমি অনেক খুশি হয়ে যাই। তারপর আমি রাকিবের সাথে কথা বলে ওর থেকে ওর নাম্বারটা নিলাম, আর ওকে বললাম আমি খুব তাড়াতাড়ি হ্যাপিকে নিয়ে তোর মামার কাছে যাব। আজই করে হোক ইনশাল্লাহ ওকে আমি ভালো করবই, কারণ হচ্ছে মানুষের চেষ্টাই হচ্ছে বড় কিছু, বাকিটা আল্লাহর হাতে। এই বলে আমি রাকিবের সাথে কথা শেষ করে আমি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে দেখি আন্টি বসে আছে। তারপর আমি আন্টিকে বললাম, তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চান তাহলে এখনই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে খুব ভালো ভালো গল্প দেওয়ার। তো সবাই একটু কষ্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।